সুপ্রিয় শিক্ষার্থীরা, সকলকে ধন্যবাদ। এই জুম অ্যাপের মাধ্যমে আমাদের যে অনলাইন ক্লাস, সেই ক্লাসে যোগদান করার জন্য আমরা এখন ইংরেজি দ্বিতীয় পত্রের চেঞ্জিং সেন্টেন্স নিয়ে আলোচনা করব, যেটাকে আমরা ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স হিসাবে সবাই জানি। তো চেঞ্জিং সেন্টেন্সের অনেকগুলো পার্ট, সেখানে ভয়েস চেঞ্জ করতে হয়, অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ, ইন্টারগেটিভ, আর অনেকগুলো পার্ট আছে। তো সবচেয়ে কঠিন যে পার্টটা মনে হয় ছাত্রছাত্রীদের কাছে, সেটা হচ্ছে সিম্পল, কমপ্লেক্স এবং কম্পাউন্ড। আমি আজকে সিম্পল, কমপ্লেক্স এবং কম্পাউন্ড সম্পর্কে, কম্পাউন্ডের কয়েকটা নিয়ম এবং উদাহরণ সহ বিস্তারিত আলোচনা করব। তোমরা যারা জুম অ্যাপের মাধ্যমে সংযুক্ত আছো, সবাই খাতা এবং কলম নিয়ে আমার সাথে থাকো। আমি শুরু করতেছি। সুপ্রিয় শিক্ষার্থীরা, ক্লাস চলাকালীন সময়ে প্রত্যেকে অবশ্যই চুপ থাকতে হবে, নতুবা ক্লাসে সমস্যা দেখা দিবে। তোমরা যারা সংযুক্ত আছো প্রত্যেকেই চুপ থাকো আর খাতা কলম নিয়ে বসে পড়ো। আমরা প্রথমেই কয়েকটা সিম্পল বাক্য উঠাবো এবং রুলসের মাধ্যমে দেখব কিভাবে এগুলো সমাধান করতে হয় বা কি থাকলে কিভাবে পরিবর্তন করতে হয়। তোমরা যারা স্পষ্টভাবে বুঝতে পারতেছো না লেখা, আমি তাদেরকে বলে দিচ্ছি, তোমরা একটু খাতা কলম নিয়ে লেখো। আমি যে সেন্টেন্সটা লিখেছি সেটা হচ্ছে, বাই ডুইং দ্য সাম ইউ ক্যান পাস ইন দ্য এক্সাম। তো সহজেই তোমরা বুঝতে পারতেছো, যেহেতু সেন্টেন্সটা বাই দিয়ে শুরু হয়েছে, অবশ্যই এটা বলো তোমরা কি সেন্টেন্স, সিম্পল না কমপ্লেক্স না কম্পাউন্ড? অবশ্যই এটা সিম্পল সেন্টেন্স। তো আমরা যারা ক্লাসে উপস্থিত ছিলাম সবাই জানি যে বাইরে একটা নিয়ম আছে, বাইটা হচ্ছে সিম্পল, বাই প্লাস জিরান। তো এই সিম্পলকে যখন আমরা কমপ্লেক্স করব, তখন এই বাইয়ের জন্য একটা রুলস আছে। রুলসটা কি তোমরা সবাই মনে আছে? এই বাইকে যখন আমরা কমপ্লেক্স করব, তখন এই বাইয়ের পরিবর্তে কি হবে? ইফ। ধন্যবাদ। আমরা এখন কি করতেছি? আমরা এই সিম্পল বাক্যটাকে এখন কমপ্লেক্স করতেছি। তোমরা ব্র্যাকেটে ওই বাক্যটার সামনে কমপ্লেক্স লিখে রাখতে পারো। আমরা প্রথমে কমপ্লেক্স করব, তারপরে কম্পাউন্ড করব। তো দেখা যাচ্ছে প্রথমে আছে বাই। আমরা জানি বাইকে কমপ্লেক্স করতে হলে কি বলবে? প্রথমে ইফ। আচ্ছা, যারা ক্লাসে উপস্থিত ছিল তারা হয়তো বলতে পারবা যে ইফ আনার পরে আমরা কি আনবো? সাবজেক্ট। ইয়েস, এক্স্যাক্টলি, আমরা সাবজেক্ট আনবো। যারা এই সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ডে সমস্যা আছে, আমি আবারও বলতেছি, খাতা কলম নিয়ে বসে পড়ো এবং সমাধান করার চেষ্টা করো। আচ্ছা, আমরা এই বাইয়ের পরিবর্তে এখানে ইফ এনেছি, এরপর আনলো কি? সাবজেক্ট। সাবজেক্ট কি? ইউ।
আচ্ছা, এরপরে আমরা দেখব যে এখানে ভার্ব কোনটা। এখানে ভার্বের সাথে ডুইং মানে আইএনজি যোগ করা আছে, কিন্তু আমরা যখন এটাকে কমপ্লেক্স করব তখন আর আইএনজি থাকবে না, তখন কি মেইন ভার্ব বসবে। তাইলে এই ডুইং এর মেইন ভার্ব হচ্ছে ডু। এরপরে যে বাকি আছে বা বাকি এক্সটেনশন আছে আমরা সেটাকে উঠাবো দা সাম। if you do the sum। এরপরে আমরা জানি যে কমপ্লেক্স করার সময় অবশ্যই দুইবার সাবজেক্ট বসাতে হবে এবং দুইবার ভার্ব অথবা সাহায্যকারী ভার্ব দিয়ে সম্পূর্ণ করতে হবে। তো আমরা কমার যে পরের অংশটা আছে এখানে দেখতে পাচ্ছি যে সাবজেক্ট সহ ভার্ব বাকি অংশ দেওয়া আছে, সুতরাং বাকি অংশটা ওইভাবেই থাকবে। তাহলে শিক্ষার্থীরা বলো তো এখানে কি হবে? একজনে বলো। আচ্ছা, হয়তো ভুলে গেছো করোনার এই সময়। আমরা জানি প্রথম অংশ যদি ইফ হয়, যারা কমপ্লিটিং সেন্টেন্স করেছো তাদের হয়তো মনে থাকার কথা, যা প্রথমে যদি ইফ দিয়ে শুরু হয় ওই বাক্য সম্পূর্ণ করতে হলে অবশ্যই পরের অংশকে ফিউচার টেন্সে করতে হবে। আমরা এই বাক্যটাকে ফিউচার করতে পারবো। দেখো সমাধানটা, এই বাই এটা হচ্ছে সিম্পল, এটাকে যখন আমরা কমপ্লেক্স করলাম তখন হলো ইফ। এরপরে সাবজেক্ট, সাবজেক্ট প্রথম অংশে না থাকলেও দ্বিতীয় অংশ আছে, যেহেতু কমপ্লেক্স দুইবার সাবজেক্ট আনতে হবে, আমরা ইউটাকে আরেকবার নিয়ে আসলাম। এরপরে মেইন ভার্ব বাকি অংশ, এরপরে যেহেতু ইফ দিয়ে করেছি পরের অংশ ফিউচার টেন্স, এই জন্য ক্যানের জায়গা উইল। বুঝতে পেরেছো নিশ্চয়ই? আচ্ছা, এরপরে এই বাক্যকে আমরা কম্পাউন্ড করব। আরেকবার বলে রাখি, কমপ্লেক্স মানে হচ্ছে জটিল। কোন সাধারণ বাক্যকে জটিল আকারে ঘুরিয়ে বলায় সেটাই হচ্ছে কমপ্লেক্স। আর কম্পাউন্ড হচ্ছে যৌগিক, ওই বাক্যটাকে ভেঙে দুভাগ করা বা একই বাক্যকে দুইটা অংশে আলাদা রূপে প্রতীয়মান করা, সেটাই হচ্ছে কম্পাউন্ড। এখন আমরা এটাকে কম্পাউন্ড করব। তা কম্পাউন্ড করতে হলে আমাদের নিয়ম কি? এই ধরনের বাক্যে প্রথমে কি করতে হবে? ভার্বটাকে নিয়ে আসতে হবে। এই সেন্টেন্সের ভার্ব কি বলো তো? এই সেন্টেন্সের ভার্ব হচ্ছে ডু। আমরা এই ভার্বের অংশ থেকে শুরু করব, ডু দা সাম। এখন আমরা যারা সংযুক্ত আছো তারা হয়তো বুঝো, এই কম্পাউন্ড করতে হলে অবশ্যই সংযুক্ত করার জন্য কিছু ওয়ার্ড আনতে হয়, এন্ড, বাট, অর। এই বাক্যের অর্থ অনুযায়ী এন্ড, বাট অথবা অর আসবে। তোমরা দেখতে পাচ্ছ যে যতটুকু লেখা হয়েছে
আচ্ছা, আবার খেয়াল করো ছাত্রছাত্রীবৃন্দ। তো আমরা এই কমপ্লেক্স সিম্পল সেন্টেন্সটাকে যখন কম্পাউন্ড করব, অবশ্যই সংযুক্ত করার জন্য আমাদের অ্যান্ড, বাট অথবা অর দিয়ে করতে হবে। তো দেখো এখানে যদি আমরা অর দেই, কেউ লিখো না খাতায়, শুধু দেখো, তাইলে সেন্টেন্সের অর্থটা অন্যরকম হয়ে যায়। ডু দ্য সাম, অঙ্কটা করো, অর ইউ ক্যান পাস ইন দ্য এক্সাম, অঙ্কটা করো অথবা তুমি পরীক্ষায় পাস করো। অঙ্কটা সেন্টেন্সের অর্থই চেঞ্জ হয়ে যায়, কিন্তু আমরা যখন এটাকে অর না দিয়ে অ্যান্ড দেব, তাহলে অর্থটা হবে ডু দ্য সাম, অঙ্কটা করো, অ্যান্ড বাকি অংশ। বাকি অংশ লিখে দেবা ইউ উইল পাস ইন দা এক্সাম। তাহলে অঙ্কটা করো এবং তুমি পরীক্ষায় পাস করবে। এইখানে অ্যান্ডটা দিয়ে যদি আমরা বাট দিতাম, তাহলে সম্পূর্ণ সেন্টেন্সের অর্থই চেঞ্জ হয়ে যেত। তখন অর্থ হতো অঙ্কটা করো কিন্তু তুমি পরীক্ষায় পাস করো। সেন্টেন্সের কোনো মিল নেই। তোমরা জানো যে একটা সার্থক সেন্টেন্স বা বাক্য হতে গেলে তিনটা যোগ্যতা থাকবে, সেখানে এখানে যোগ্যতা হারাবে। আর যেহেতু আমরা বাই দিয়ে করেছি, এই বাই হচ্ছে সিম্পল, এটাকে যদি কমপ্লেক্স করতে চাও তখন ইফ দিয়ে করতে হবে, আর যখন কম্পাউন্ড করবা তখন আমরা এটাকে বার দিয়ে করব। আমরা পরের একটা নিয়ম দেখি। দেখো আমি একটা নিয়ম উঠেছি, টু ডট 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 টু। অবশ্যই বুঝতে পারছো যে এটা সিম্পল একটা সেন্টেন্স। আমি একটা সেন্টেন্সের উদাহরণ দেই। দেখো শিক্ষার্থীবৃন্দ, আমি একটা বাক্য লিখেছি, হি ইজ টু উইক টু ওয়ার্ক। সে এত দুর্বল যে কাজ করতে পারে না। এটা এই সেন্টেন্সের গঠন দেখেই তোমরা বুঝতে পারতেছো যে এটা একটা সিম্পল সেন্টেন্স। তাছাড়া এই বাক্যে টু আছে, বিভিন্ন উপলক্ষের মাধ্যমে তোমরা বুঝতে পারছো সিম্পল সেন্টেন্স। তো যখন এই ধরনের বাক্য, এই যে টু থাকবে, এই ধরনের বাক্য কিভাবে কমপ্লেক্স করতে হয় আবার কম্পাউন্ড করতে হয় সেই নিয়ম আমরা খেয়াল করব। আমরা প্রথমেই কমপ্লেক্স করব, ঠিক আছে? কমপ্লেক্স করার সময় তোমরা জানো যে দুইবার করে সাবজেক্ট এবং দুইবার করে সাহায্যকারী ভার্ব অথবা ভার্ব দিয়ে করতে হবে। আমরা হি ইজ এইভাবেই রাখলাম। আর এই টুর নিয়ম হচ্ছে, টুকে যখন তুমি কমপ্লেক্স করবা তখন এই জায়গা কি বসবে? টু এর জায়গায় সো বসবে। এরপরে বাকি যে ওয়ার্ড আছে ওইভাবেই থাকবে। আর টু জায়গায় বসবে দ্যাট। ইজ টুর জায়গায় সো। টুকে যখন আমরা এই কমপ্লেক্স করব তখন টুর জায়গায় বসবে সো। এই বাকি অংশ এইভাবে থাকবে, টুর জায়গা দ্যাট। এরপরে বাকি অংশ লিখবো না। বাকি অংশ লেখার আগে আমাদের একটু কাজ আছে। সেই কাজটা হচ্ছে কি? কাজটা হচ্ছে সাবজেক্ট আরেকবার বসাতে হবে। কারণ আমরা ইতিপূর্বেই বলেছি যে আমরা যখন এটাকে কমপ্লেক্স করব, কমপ্লেক্স করার সময় দুইবার করে সাবজেক্ট বসাবে ক্ষেত্রে। তো আমরা আরেকবার সাবজেক্ট লিখব। সাবজেক্টটা হচ্ছে হি। এরপর নিয়ম হচ্ছে সাবজেক্ট বসার পরে ক্যান নট বা কুড নট বসবে। তো আমরা কোথায় ক্যান নট বসবে আর কোথায় কুড নট বসবে সেটা তোমরা হয়তো অনেকেই জানো। যে সেন্টেন্সটা যদি প্রেজেন্ট টেন্স হয় তখন বসবে ক্যান নট অথবা ক্যান। নেগেটিভ বাক্যে নট বসাতে হবে, আর তা না হলে শুধু ক্যান। আর যখন এটা পাস্ট টেন্সে থাকবে তখন বসবে কুড নট।
আমরা বাক্যের দিকে তাকালে দেখে যাই এখানে ভার্ব আছে প্রেজেন্ট ফর্ম টু আছে, সুতরাং এটা প্রেজেন্ট ফর্মে আছে, এটা একটা প্রেজেন্ট টেন্স। আমাদের কি বসবে? ক্যান নট। ইয়েস। এরপরে বাকি অংশ। তো ছাত্রছাত্রীরা তোমরা নিয়মটা ঝটপট লিখে ফেলো যে কোনো বাক্যে, কোনো সিম্পল বাক্যে যদি টু এরপরে শব্দের পরে আবার টু দেওয়া থাকে, তখন আমরা এটাকে যখন কমপ্লেক্স করব তখন এই টুর জায়গা বসবে সো, আর টুর জায়গা বসবে দ্যাট। এই টুর জায়গা দ্যাট বসে তারপর যেহেতু এটা কমপ্লেক্স সেন্টেন্স করছি এই জন্য পুনরায় সাবজেক্ট এবং পুনরায় ভার্ব আসতে হবে। তো এই বাক্যে সাবজেক্ট টুর পরে আবার সাবজেক্ট আনেছি, সাবজেক্ট হচ্ছে হি, আর যেহেতু এটা প্রেজেন্ট টেন্স এই জন্য ক্যান। যদি এটা প্রেজেন্ট টেন্স না হয়ে পাস্ট টেন্স হতো তখন এটা কি বসতো? কুড বসতো। আচ্ছা, এখন আমরা এই বাক্যটাকে কি করব? কম্পাউন্ড করব। বাক্যটা ছিল সিম্পল, আমরা নিয়মের মাধ্যমে এটাকে কমপ্লেক্স করেছি, এখন আমরা করব কম্পাউন্ড। কম্পাউন্ডেও ঠিক ওই রকম সাবজেক্ট সাহায্যকারী ভার্ব বসাও। তো আগেটা কমপ্লেক্স ছিল এজন্য সো বসিয়েছি, এবারে সো নয়, এবারে হচ্ছে কম্পাউন্ড, ওইভাবে রাখো। আমি ইতিপূর্বে আলোচনা করেছি যে যখন বাক্যকে আমরা কম্পাউন্ড করব তখন ওই বাক্যটাকে যৌগিক বাক্যকে দুই ভাগ করতে হবে বা সংযুক্ত করে আলাদা করে দিতে হবে। তো আমরা এই বাক্যটাকে যদি আলাদা করার চেষ্টা করি, তোমরা যারা সংযুক্ত আসছো দেখো যে সে এত দুর্বল বা সে দুর্বল যেই কারণে হাঁটতে পারে না। যখন আমরা এটাকে আলাদা করব, এই এক বাক্যকে দুই বাক্য বানাবো, তখন কি লিখবো? সে হয় দুর্বল এবং সে হাঁটতে পারে না। তো আমরা এটাকেও কম্পাউন্ড করার সময় কি দিয়ে করব? এন্ড। And he cannot work. দেখো এখানে যদি আমরা এন্ড না বসিয়ে বাট বসাতাম তাহলে বাক্যের অর্থ সম্পূর্ণরূপে প্রকাশ পেত না। তখন অর্থ হতো এরকম, he is weak, সে হয় দুর্বল কিন্তু সে হাঁটতে পারে না। অথবা যদি আমরা অর বসাতাম তাহলে বাক্যের অর্থ হতো এরকম যে সে হয় দুর্বল অথবা সে হাঁটতে পারে না। বাক্যের যে যোগ্যতা, অর্থের যোগ্যতা, সেটা পরিপূর্ণতা লাভ করতো না। কিন্তু যখনই আমরা এটাকে এন্ড দেব, সে হয় দুর্বল এবং সে কাজ করতে পারে না, তখন বাক্যটাকে সুন্দর এবং সাবলীল মনে হবে। আমরা এই নিয়মটা নিয়ে আরেকবার আলোচনা করি। এই ধরনের সিম্পল সেন্টেন্স, যেই সেন্টেন্সে যদি টু টু থাকে তখন কি করতে হবে? কমপ্লেক্স করার সময় এই টু কে সো বানাতে হবে আর টু কে দ্যাট বানাতে হবে, এরপরে সাবজেক্ট, এরপরে প্রেজেন্ট টেন্স হলে ক্যান, পাস্ট টেন্স হলে কুড এনে বাক্যকে কমপ্লেক্স করতে হবে। আবার যখন আমরা কম্পাউন্ড করব তখন কি করতে হবে? ওই বাক্যকে ভেঙে দুভাগ করতে হবে। হি ইজ উইক, সে হয় দুর্বল, এন্ড শি ক্যান নট ওয়ার্ক, এবং সে কাজ করতে পারে না। ঠিক একইভাবে আমি এখানে সিম্পল থেকে কমপ্লেক্স করেছি। পরীক্ষা যদি এরকম আসে যে কমপ্লেক্স থেকে সিম্পল, এই নিয়মটা কি হবে? বিপরীতমুখী হবে। তখন এই সোর জায়গা বসবে কি? টু, এই দ্যাটের জায়গা বসবে টু, মানে বিপরীত ভাবে বসবে। আমরা এখানে সিম্পল থেকে কমপ্লেক্স করেছি। দেখা যাচ্ছে পরীক্ষার সময় অনেক সময় বাক্যটাকে কমপ্লেক্স থেকে সিম্পল আসবে, তখন আমাদের কি করতে হবে? ওই নিয়ম একই, শুধু বিপরীতমুখী বসাতে হবে। আমরা ঠোঁট জায়গায় সো বসিয়েছি আর এখানে সো থাকলে টু বসাতে হবে। আবার টুর জায়গায় দ্যাট বসিয়েছি, ওই দ্যাটের জায়গায় টু বসিয়ে দেবে। তখন আমরা যে আরেকবার সাবজেক্ট সাহায্যকারী ভার্ব তখন আর বসবে না, কারণ সিম্পল যখন আমরা করব তখন আর ওই দুইবার সাবজেক্ট দুইবার সাহায্যকারী ভার্ব বসবে না, দ্বিতীয়বার সাহায্যকারী ভার্ব এবং সাবজেক্ট বসবে না।
আচ্ছা, আমাদের দুটো নিয়ম শেষ করেছি, আমরা আরো একটা নিয়ম, যেহেতু আমাদের সবাই সংক্ষিপ্ত, আমরা আরেকটা নিয়ম আলোচনা করি।